সুখকর কোনো কিছু না তো আসলে। ইকোনমিক্স পড়তে হবে, ইকোনমিক্স জানতে হবে তা না, কিন্তু আমরা যারা প্রকৃতি নিয়ে কাজ করি, নেচার নিয়ে কাজ করি, ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ করি, তাদের কাছে রাজনৈতিক অর্থনীতির একটা বিভৎস চিত্র সবসময় চোখের সামনে থাকে। আমার আগের বক্তা জাহিদ ভাই একটা কথা জিজ্ঞেস করছিলেন যে আপনারা সংস্কার কতটুকু করতে পেরেছেন, করতে গিয়ে আরো অগোছালো করেছেন কিনা। আমার মাঝে মাঝে মনে হয় কি, খুব যারা ক্রিটিক্যাল তাদেরকে আসলে এই সংশোধনের দায়িত্বটাও দিয়ে দিতে হবে একটু। কিরকম একটা অবস্থার মধ্যে যে সংস্কারের চিন্তা করতে হয়, সেগুলোকে কাগজে লিখতে হয়, তারপরে translating them into legal codification and then implementing them, সেগুলো মোটেও কোনো সহজ না। আপনারা যদি শুধু এনবিআর এর ঘটনাটাই দেখেন, মানে এক এনবিআর এর একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনতে যে অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হলো, এটা খুবই পপুলার একটা ডিমান্ড ছিল, বাট এমন একটা রেজিস্ট্যান্স আসলো সেটাকে কাউন্টার করতে গিয়ে। সেখানেও কিন্তু অর্থনীতি আছে, রাজনীতি আছে কিনা জানি না, কিন্তু ওখানে আবার অর্থনীতির একটা রাজনীতি আছে, তো সেটা করতে হলো। সংস্কার তো আসলে 1.5 বছরে হয়ে যাওয়ার বিষয় না, 1.5 বছরের প্রক্রিয়াটা শুরু করা যায়। এবং সংস্কারটা যদি আপনি আপনার মনোজগতে না ধরেন, সংস্কারের ব্যাপারে যদি সত্যিকার অর্থে আপনি আন্তরিক না হন, এবং সত্যি যদি এই বাস্তবতাটা আমরা অনুধাবন না করি যে যেভাবে আমরা এত বছর চালিয়েছি সেভাবে আর চালানো সম্ভব না, তাহলে যারা এই পরিবর্তিত পরিস্থিতি বা পরিবর্তিত বাস্তবতা মানতে পারবেন না, তারা কি করেন এটাই আসলে আমাদেরকে দেখতে হবে। এবং একটা সংস্কার প্রক্রিয়া টেকসই হওয়ার একটা বড় প্রিকন্ডিশন হচ্ছে যে এইটার ব্যাপারে একটা কনসেনসাস থাকা উচিত। কারণ আমরা আসলে অনেক কিছুই সংস্কার করে ফেলতে পারি। ধরেন ওটা আমাদের ছিল 1/11 এর সময় অনেক কিছুই তো সংস্কার হলো, 2 বছর থেকে অনেক কিছুই সংস্কার হলো, কিন্তু টিকলো না তো চর্চায় গিয়ে কোনো কিছু। ফলে আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যে সকলকে সাথে নিয়ে যেটুকুন করা যায় সেটুকুনও যদি করে দিই তাহলে ওটা অন্তত টেকসই হবে। কিন্তু আসলে অনেক কিছুই করার বাকি থেকে গেল। যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি, ভূমি ব্যবস্থাপনার কথা বলতে হবে। যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি, অবশ্যই জ্বালানি খাতের কথা বলতে হবে। যদি রাজনৈতিক অর্থনীতির কথা বলি, প্রাকৃতিক সম্পদ সেখানে বাদ দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু সংস্কার করতে গিয়ে আমার আরেকটা কথা মনে হয়েছে যে আমরা প্রায় সকলেই হয়তো ফোকাসটা হারিয়ে ফেলেছি। ছোট ছোট বিষয় নিয়ে আমরা এত কথা বলি যে গভীরের যে বিষয়টা, কোর যে জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, ওইটা নিয়ে আসলে আমরা অ্যাড্রেস করি না। ছোট একটা বিষয় অনেক বড় হয়ে যায়। তো আমার মনে হয় যে এই বইগুলো যারা, এই আর্টিকেল গুলো যারা পড়বেন, আমার একটা জিনিস ভালো লেগেছে যে ছোট ছোট আর্টিকেল, তো যার যেটা রেলিভেন্ট সে তখন সেটা পড়ে নিতে পারবে। পুরো আজকাল বই পড়ার অভ্যাস আমাদের যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে ইন্টারনেটের কারণে। সারাক্ষণ তো সোশ্যাল মিডিয়ায় কি লেখা হলো, কি পোস্ট করা হলো, এটা কি উত্তর হবে, এটা নিয়ে অনেকটা ব্যস্ত থাকতে হয়। তো যার যেটা দরকার সেটা পড়বেন। এবং আমি এটুকুন বিশ্বাস করি যে ফজল ভাইয়ের লেখা যে পড়ে সে তথ্য পাবে। তথ্য ফজল ভাই হয়তো একভাবে দেখেছেন, আপনি হয়তো আরেকভাবে দেখবেন, কিন্তু তথ্যগুলো আপনি পাবেন এবং বিশ্লেষণ করার বা একটা ভিত্তির উপরে যে আপনি আপনার মতামত দেবেন বিভিন্ন বিষয়ে, সেটা করবার সুযোগ পাবেন। এই দেশের অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক খাতের সংস্কার, এটা কারো কাছে ওই একটা পরশকাঠি আছে এরকম তো সিস্টেমটা না। প্রতি পদে পদে আপনি যেখানে যাবেন সেখানেই আপনি দেখবেন যে সমস্যাটা অনেক গভীর হয়ে গেছে। এবং এই গভীরে যে খালি যে সিস্টেমটা গভীর তা নয়, সিস্টেমটা যারা পরিচালনা করেন, আপনি তো কমপ্লিট ওভারহলিং এ যেতে পারছেন না। তো ওই একই মানুষকে নিয়ে, একই মনস্তত্ত্বকে নিয়ে কেবল আইনের ধারা বদলে দিয়ে তো আসলে সংস্কার আনাটা মুশকিল। আর সমাজেও কোন কোন ক্ষেত্রে সংস্কার চাইতে হবে সেটারও একটা ক্লিয়ার ধারণা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, এটা ফজল ভাই জানে। আমাদের পানি উন্নয়ন বোর্ড, তার প্রচুর পরিমাণ জায়গা আছে। ফজল ভাইয়ের রেলওয়ে মন্ত্রণালয়ের আছে, আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে প্রচুর জায়গা আছে এবং জায়গাগুলো বেদখল হয়ে আছে। তো আমরা চিন্তা করলাম যে এই জায়গাগুলো আমরা দখল মুক্ত করব। এবং দখল মুক্ত করার যখন প্রক্রিয়াটা করলাম, আমরা বললাম যে আমাদের তো অত সময় নাই, হাই ভ্যালু ল্যান্ড গুলো দখল মুক্ত শুরু করি।
হাই ভ্যালু ল্যান্ডগুলো যখন দখলমুক্ত শুরু করলাম, শুধু চট্টগ্রামেরই একটা জায়গাতে ওইখানে দেখা গেল যে 1000 কোটি টাকার প্রপার্টি প্রত্যেক ধনবান বেশ কয়েকজন ধনবান শিল্পপতি যাদের আবার রাজনৈতিক পরিচয় আছে, তারা আবেদন করা শুরু করলো। ধরেন আমি 10 তারিখে দখলমুক্ত করলাম, 12 তারিখে চিঠি লেখা শুরু করলো যে এই জায়গার এতটুকু আমাদেরকে দিয়ে দেন, আমরা হাঁস মুরগি চাষ করবো। সো দিস ইজ আওয়ার পলিটিক্যাল ইকোনমি। আর আমার কাজ হচ্ছে এবার 4 কোটি টাকা খরচ করে ওই জায়গা লোহার বেড়া দিয়ে রক্ষা করা। এটা কি সম্ভব? এবং এইটা তো আসলে পাবলিক প্রপার্টি। এখন দেখা যায় সব ধনবান ব্যক্তিরা, এটা দেশের জন্য সুসংবাদ, মাছ চাষ করতে আগ্রহী। সব ধনবান ব্যক্তিরা মুরগি চাষ করতে আগ্রহী। অনেক ধনবান ব্যক্তিরা গরুর খামার দিতে আগ্রহী। দেশের জন্য নিঃসন্দেহে এটা সুসংবাদ। কিন্তু দখলটা যে উচ্ছেদ করলাম, এটা টিকিয়ে রাখা, যদি রাজনৈতিক অর্থনীতিকে আমরা স্বচ্ছতার মধ্যে আনতে না পারি, তাহলে কিন্তু সংস্কারগুলো কাগুজে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি ফজল ভাইকে অনেক অভিনন্দন। এই ব্যস্ততার মধ্যে একটা বই বের, কি যে উনি করে ফেলেন, একটা আশ্চর্য ব্যাপার। একটা বইও বের করে ফেলছেন এবং ওনার জ্বালানি খাতে এক ধরনের শৃঙ্খলা নিয়ে এসেছেন। আমরা শুধু আশা করি যে এই শৃঙ্খলাটা টেকসই হবে এবং ফজল ভাই যেরকম আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা, অনেকের জন্য অনেক দৃষ্টান্ত সৃষ্টি করে রেখে যাচ্ছেন, আশা করি এটা আরো বেশি রেপ্লিকেটেড হবে in days to come. Thank you very much.